নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিকটা কি রয়েছে। টপিক হচ্ছে, বোর্ডে লেখা আছে অম্ল ক্ষারের ভারসাম্য কোথায় না মানব দেহে, অর্থাৎ মানুষের শরীরে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, আজকে ক্লাসটাতে এই টপিকেই কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, যে অম্ল এবং ক্ষারের মধ্যে ভারসাম্য, যেটা অম্ল এবং ক্ষারের যে ভারসাম্য, সেটা কিভাবে রক্ষা পাচ্ছে আমাদের মানব দেহে বা মানুষের শরীরে। ঠিক আছে, এবং সেটা শুরু করার আগে কি করব, আমরা একটা উক্তি পড়ে নেব। দেখি উক্তিটি কি রয়েছে আজকে তোমাদের। ওকে, দেখো এখানে তোমরা আমার উক্তিটি অবশ্যই দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার যেটা করেছে সেখানে একটা স্লেটের উপরে লেখা রয়েছে, শিক্ষার শিখর তেতো হলেও ফল কিন্তু মিষ্টি। শিক্ষার শিখর তেতো হলেও ফল কিন্তু মিষ্টি। এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে বলো তো? তো এটার ইংরেজি ট্রান্সলেশন হবে, দ্য রুটস অফ এডুকেশন মে বি বিটার বাট ইটস ফ্রুটস আর সুইট। এরপর আমরা এই উক্তিটির একটু ব্যাখ্যা করে নিই। ঠিক আছে, বলছে এই কথাটির অর্থ হলো, শিক্ষা অর্জনের পথ কষ্টকর হলেও তার ফল অত্যন্ত উপকারী ও সুখকর। ঠিক আছে, শিক্ষা অর্জন করা অর্থাৎ সহজ ভাষায় যেটাকে আমরা বলে থাকি পড়াশোনা করা, পড়াশোনা করার পথটা অর্থাৎ পড়াশোনা করার সময়টা কিন্তু খুবই কঠিন হয়ে থাকে, খুবই নয় কষ্টকর হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু তার ফল কিন্তু উপকারী হয় এবং পরবর্তীকালে সেটা আমাদের সুখ প্রদান করে, সুখ দেয়। যেমন কি, যেমন বলছে শিক্ষার শিখর বলতে বোঝায় পড়াশোনার প্রাথমিক ধাপ। প্রথম ধাপ নিয়মিত পড়াশোনা করা, কঠোর পরিশ্রম করা, সময় মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি। এসব আমাদেরকে করতে হয় পড়াশোনা করার জন্য। এই সময়ে অনেক কষ্ট সহ্য করতে হয়। খেলাধুলা কম করতে হয়, খেলাধুলা কম করতে হয়। ইচ্ছে মতো সময় কাটানো যায় না, পরীক্ষার চাপ নিতে হয়। এগুলো অনেকের কাছে তেতো বা কষ্টকর মনে হয়। ঠিক আছে, যে কি পরীক্ষার চাপ নিতে হচ্ছে, খেলাধুলা করতে পারছি না, সবসময় পড়তে হচ্ছে, এগুলো অনেক সময় মনে হয়ে থাকে যে কি তেতো, কষ্টকর খুব পড়াশোনা করাটা। ঠিক আছে, পড়াশোনা করা অবশ্যই কষ্টকর, কিন্তু সেটার ফলটা কিন্তু মিষ্টি। দেখি এটারে ইংরেজিতে ট্রান্সলেশন করে কি বলছে, এক্সপ্লেনেশনটা। This sayings means that although the process of gaining education is difficult, its results are very beneficial and pleasant. The roots of education refer to the early stages of learning, regular study, hard work, discipline, and managing time properly. During this time period, one has to face many difficulties. There is less time for play and entertainment, and students often feel pressure from studies and examinations. These experiences may seem bitter or painful. ওকে, কিন্তু শিক্ষার ফল অত্যন্ত মিষ্টি, এই কথাটা কেন বলা হয়েছে, যে ফল কিন্তু মিষ্টি কেন বলা হয়েছে? না, শিক্ষা মানুষকে জ্ঞানী করে, জ্ঞান দেয়, চরিত্র গঠন করে এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে শেখায়, কোনটা ভুল কোনটা ঠিক সেটা কিন্তু বুঝতে শেখায় শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষ ভালো চাকরি পায়, সমাজে সম্মান অর্জন করে এবং আত্মনির্ভরশীল হয়। অর্থাৎ নিজের উপর নির্ভরশীল হয়, কারোর উপর ডিপেন্ড করে থাকতে হয় না যদি একজন শিক্ষিত হয়ে ওঠে। তার ক্ষেত্রে একজন শিক্ষিত মানুষ নিজের পরিবার ও সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওকে, অতএব বলা যায় শিক্ষার শুরুটা যতই কঠিন হোক না কেন, ভবিষ্যতে তার সুফল এতটাই আনন্দদায়ক, সুফল বলতে তার ফলটা এতটাই আনন্দদায়ক যে সেই কষ্ট মূল্যবান হয়ে ওঠে। তাই আমাদের ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গে শিক্ষা অর্জন করা উচিত। তোমরা সেটা জানো। ইংরেজিতে কি বলছে দেখো, হাউএভার দ্য ফ্রুটস অফ এডুকেশন আর সুইট,
Education makes a person knowledgeable, builds character, and helps distinguish between right and wrong. Through education, a person can get a good job, earn respect in society, and become self-reliant. An educated person also contributes positively to the development of the family and society. Therefore, it can be said that no matter how hard the beginning of education is, its long term benefits are so rewarding that the initial struggles become worthwhile. Hence, everyone should pursue education with patience and perseverance. তাহলে আশা করছি তোমরা এই উক্তিটির অর্থ খুব ভালোভাবেই বুঝতে পারলে, ঠিক আছে, এবং সেটা এই উক্তিটি তোমাদের জীবনে নিজেরাই তোমরা কাজে লাগাবে, সেটা আমি তোমাদের কাছে আশা করি। এরপর আমরা কি করব, চলে যাব মেন টপিক, অম্ল ক্ষারের ভারসাম্য। ঠিক আছে, দেখি সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা দেখব। দেখো, আমি স্ক্রিন শেয়ার করলাম, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। সেখানে সেখানে বলছে কি, সেখানে বলছে মানবদেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য। তো মানবদেহে ক্ষারের ও অম্ল ও ক্ষারের যে ভারসাম্য, তো তাহলে আমরা প্রথমে জেনে নিই অম্ল ও ক্ষার জিনিসটা কি, একবার রিভাইজ করে নিই। আমি আগে পড়িয়েছি তোমাদেরকে অম্ল ও ক্ষার জিনিসটা কি, কিন্তু আরেকবার আহ তোমাদের বলে দিচ্ছি রিভাইজ করানোর জন্য, যে অম্ল মানে হচ্ছে অ্যাসিড, ক্ষার মানে হচ্ছে বেস। ঠিক আছে, তো সেটার ব্যাপারে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, নেক্সট পেজে কি রয়েছে, নেক্সট পেজে রয়েছে অম্ল ও ক্ষার কি, এটা প্রথমে তোমাদের জানতে হবে অম্ল ক্ষারের ভারসাম্য জানার আগে। রাইট, একদমই তাই। বলছে অম্ল বা অ্যাসিড জিনিসটা কি, না যেখানে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, যেখানে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, অর্থাৎ যে পদার্থ জলে দ্রবীভূত হয়ে, যে পদার্থটা জলে দ্রবীভূত হয়ে অর্থাৎ জলে গুলে গিয়ে হাইড্রোজেন অর্থাৎ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, তার নাম হচ্ছে অম্ল। তাকে আমরা অ্যাসিড বা অম্ল বলে থাকি। উদাহরণ, একটা উদাহরণ এখানে লেখা আছে, অ্যাসিডের উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। ঠিক আছে, এটা তোমাদের একটা আমি মুখে বলে রাখছি, মনে রাখবে যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের পাকস্থলীতে থাকে, খাদ্য হজমে সাহায্য করে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে কিন্তু এই অ্যাসিডটা আমাদের থাকে মানব দেহে, যা খাদ্য হজমে সাহায্য করে থাকে। রাইট, ওকে। এরপর আমরা জানবো ক্ষার, বেস। ক্ষার কি, ক্ষার হচ্ছে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, অর্থাৎ বলছে যে পদার্থ জলে দ্রবীভূত হয়ে, অর্থাৎ যে পদার্থটা জলে গুলে গিয়ে হাইড্রোক্সাইড আয়ন অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাকে আমরা বলবো ক্ষার বা বেস। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, NaHCO3, সোডিয়াম কার্বোনাইট, সরি, সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সংকেত। সংকেতটা আমি একটু বোর্ডে লিখে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একবার দেখতে পারো। সোডিয়াম বাইকার্বনেট, এখানে যেহেতু লেখা নেই প্রেজেন্টেশনটাতে, আমি লিখতে ভুলে গেছি, তাই তোমাদের এখানে আমি এর সংকেতটাও, আমি কেন সংকেতের উপর বেশি জোর দিই, কারণ সংকেত জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে লিখে দিচ্ছি যে খারটার নাম কি, এখানে লিখছি খার। তো সেই ক্ষারটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, যেটা সংকেত হচ্ছে NaHCO3। তাহলে এটা হচ্ছে ক্ষার এক ধরনের, ক্ষারটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এবং তার সঙ্গে হচ্ছে NaHCO3। তাহলে আশা করছি বুঝতে পারলে।
একটা অম্লর উদাহরণ দিলাম এবং অম্ল কাকে বলে সেটা বোঝালাম, এবং একটা ক্ষারের উদাহরণ দিলাম যেখানে আমি বোঝালাম, এবং একটা ক্ষারের উদাহরণ দেওয়ার পর, ঠিক আছে, সেখানে বোঝালাম যে কি না ক্ষারের উদাহরণ কি এবং ক্ষার কাকে বলে। বেশ, এরপর আমরা কি দেখব, দেখি নেক্সট পেজে কি রয়েছে। পিএইচ স্কেল সম্পর্কে জানবো। আমরা জানবো পিএইচ স্কেল অর্থাৎ মানবদেহে অম্ল ক্ষারের ভারসাম্য কি, কিভাবে নির্ভর করে থাকে। দেখো, বলছে মানবদেহে রক্ত ও শরীরের যে তরল পদার্থগুলো থাকে তাদের পিএইচ মান কত হয়। এই দেখো নিচে লেখা আছে, একদম একদম নিচে কি আছে, মানব রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.45, অর্থাৎ 7.35 থেকে 7.45 হচ্ছে মানুষের শরীরের ভেতরে যে রক্ত থাকে তার পিএইচ মান। আমি এর আগে পিএইচ বলতে তোমাদেরকে পড়িয়েছি বা তোমরা জানো যে পিএইচ স্কেল জিনিসটা কি। তো এরপর আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কয়েকটা, যে পিএইচ 7-এর থেকে যদি কম হয় তাহলে সেটা হবে অম্লীয়, অর্থাৎ সেটা সেই পদার্থটা হচ্ছে অ্যাসিড। এবং পিএইচ যদি 7 হয় তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ, যেমন জলের পিএইচ হচ্ছে 7। এবং যদি পিএইচ যদি হয় 7-এর থেকে বেশি তাহলে সেটা হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে এখানে পিএইচ স্কেল সম্পর্কে জানতে পারলে একটা মেন পয়েন্ট যেটা তোমাদের এখানে জানতে হবে সেটা কি না, মানব রক্তের বা মানুষের শরীরে যেসব তরল পদার্থগুলো থাকে, শরীরের তরল বা রক্ত, সেই রক্ত বা শরীরের বিভিন্ন রকম তরলের পিএইচ মান হয় 7.35 থেকে 7.45। ঠিক আছে, এটা গেল। এরপর আমরা পরেরটাতে দেখব কি রয়েছে, অম্লের ভূমিকা, অর্থাৎ মানব দেহে মানুষের শরীরে অ্যাসিডের কি ভূমিকা রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। যেমন 1 নম্বর, খাদ্য হজমে সাহায্য করে। দেখো, প্রথমে বলছে হজমে সাহায্য করে, তাই না, খাবার হজমে সাহায্য করে কে না অ্যাসিড। এর ভালো করে বুঝবে, এটা কিন্তু ক্ষার নয়, এটা হচ্ছে অম্লের ভূমিকা, অ্যাসিডের ভূমিকা। তো অ্যাসিডের ভূমিকাতে তিনটে এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে খাবার হজমে সাহায্য করে। তো কি না পাকস্থলীতে থাকা, পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে, আমি আগেই বলেছিলাম পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, খাবার হজমে সাহায্য করে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই শরীরের ভেতরে যেসব জীবাণু বা ব্যাকটেরিয়া গুলো ঢুকে যায় সেগুলোকে ধ্বংস করে এই অ্যাসিড বা অম্ল। 3 নম্বর হচ্ছে এনজাইম, এনজাইম সক্রিয় করে। 3 নম্বর, এনজাইম সক্রিয় করে। এনজাইম কি না পেপসিম, পেপসিম এনজাইমকে পেপসিম যে এনজাইম, এটা হচ্ছে এক ধরনের আম, বলতে পারো এর সাহায্যে কি হয়, পাকস্থলীতে খাবার হজম হয়ে থাকে এর সাহায্যে, এটা নিঃসৃত হয় হরমোনের মতো একটা, সেখান থেকে কি হয় খাবার হজম হয়, এনজাইম, পেপসিন এনজাইম। তাহলে বুঝতে পারলে, তো এই এনজাইমকে সক্রিয় করে কে, অ্যাসিড। সেই এনজাইম সক্রিয় হওয়ার পর, এই পেপসিন এনজাইম সক্রিয় হওয়ার পর তখনই কিন্তু খাবার হজম করতে শুরু করে। তাহলে বুঝতে পারলেন শরীরে অম্লের ভূমিকা কতটা। ভেরি গুড, এরপর আমরা চলে যাবো নেক্সট পেজ কি রয়েছে দেখে নি। ক্ষারের ভূমিকা, ক্ষারের ভূমিকা কি, ক্ষারের তিনটে ভূমিকা এখানে লেখা রয়েছে। 1 নম্বর হচ্ছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত অম্ল নিরপেক্ষ করে। 3 নম্বর হচ্ছে শরীরের স্বাভাবিক কাজ বজায় রাখে। তো মানুষের দেহে, মানব দেহে ক্ষারের ভূমিকার মধ্যে 1 নম্বর আসছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট রক্তকে অতিরিক্ত অম্লীয় হতে দেয় না। অর্থাৎ যে সোডিয়াম বাইকার্বনেট, যেটা লিখে দিলাম তোমাদের বোর্ডে লেখা আছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট যে ক্ষার, সেই ক্ষার আমাদের শরীরের ভেতর আছে। এবং সেই ক্ষার আমাদের শরীরের ভেতর থেকে কি করে, যে আমাদের রক্তকে অতিরিক্ত অম্লীয় হতে দেয় না, অর্থাৎ যেটা হওয়া দরকার, ঠিক আছে, যে পিএইচ মানে থাকা দরকার সেই পিএইচটাকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, আমাদের পিএইচ কত রক্তের, আবার মনে পড়ে দিচ্ছি, 7.35 টু 7.45। এরপর 2 নম্বর বলছে অতিরিক্ত অম্ল নিরপেক্ষ করে, অর্থাৎ অম্লকে নিষ্ক্রিয় করে।
অতিরিক্ত অম্লকে ক্ষার নিরপেক্ষ করে দেয়। যদি শরীরে বেশি পরিমাণে অম্ল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, সেটা তো শরীরের পক্ষে ক্ষতিকারক। তখন কি করে, ক্ষার সেটাকে নিরপেক্ষ করে, অর্থাৎ তার ভারসাম্যটাকে রক্ষা করে থাকে, শরীরের স্বাভাবিক কাজ বজায় রাখে। ঠিক আছে, শরীরের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো, সেগুলোকে বজায় রাখে ক্ষার। বুঝতে পারলে ক্ষারের ভূমিকা হয়ে গেল। এরপর নেক্সট পেজে কি রয়েছে দেখি, ভারসাম্য রক্ষার উপায়। ভারসাম্য রক্ষার উপায় কি রয়েছে? মানবদেহে তিনটি প্রধান ব্যবস্থা কাজ করে। ভালো করে মনে রাখবে, মানবদেহে তিনটি প্রধান ব্যবস্থা কাজ করে, যার মধ্যে এক নম্বর হচ্ছে বাফার সিস্টেম, দুই নম্বর হচ্ছে ফুসফুস সিউটি বের করে, এবং একটা হচ্ছে কিডনি প্রস্রাবের মাধ্যমে। তো এই তিনটে পদ্ধতি কাজ করে থাকে আমাদের শরীরে, তিনটে প্রধান ব্যবস্থা কাজ করে। এক নম্বর বাফার সিস্টেম, দু নম্বর ফুসফুস, তিন নম্বর হচ্ছে কিডনি। তো বাফার সিস্টেম বা বাফার ব্যবস্থাটা কেমন ভাবে কাজ হয় দেখি। না, রক্তে থাকা বাইকার্বনেট বাফার অতিরিক্ত অম্ল বা ক্ষারকে নিয়ন্ত্রণ করে। রক্তের ভেতরে এক ধরনের পদার্থ আছে যেটার নাম হচ্ছে বাইকার্বনেট, বাফার কি করে, বাফারে অতিরিক্ত থাকা অম্ল, সেটা অ্যাসিড হোক বা ক্ষার হোক, সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বাফার সিস্টেম, ভারসাম্য রক্ষা করছে তাহলে শরীরে। দু নম্বর হচ্ছে ফুসফুস। ফুসফুসের কাজ কি, না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে অম্লের পরিমাণ কমায়। আমাদের শরীরের অ্যাসিড বেড়ে গেলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, তাই কি বলছে, না শরীরের ভেতরে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে CO2 কে বের করে দেওয়া, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বের করে দিয়ে কি করে, না অম্লের পরিমাণটাকে কমিয়ে দেয়। দু নম্বর বলছে কিডনি। কিডনি কি করে, বৃক্ক যেটাকে বাংলায় বলা হয়, না প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত অম্ল বা ক্ষারকে বের করে দেয়, মূত্রের মাধ্যমে। ভালোবাসা যদি বলা হয়, মূত্রের মাধ্যমে কি করা হয়, আমাদের শরীরের ভেতরে যে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার আছে সেটাকে কিন্তু বের করে দেয়। বেশ, পরের পেজে দেখি কি রয়েছে। ভারসাম্য নষ্ট হলে কি কি হবে, বা কি ভারসাম্য নষ্ট হলে কি হয় সেটা জানবো। যে ভারসাম্য নষ্ট হলে মানব শরীরে কি হয়। অম্লতা বেশি হলে সেটাকে কি বলে, অ্যাসিডোসিস। যখন অম্লতা বেশি হয় তখন সেটা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অ্যাসিডোসিস। এবং যখন সেটা ক্ষারতা বেশি হয়, অর্থাৎ ক্ষার যখন মানব শরীরে বেশি বেড়ে যায়, তখন তাকে বলা হয় আলকালোসিস। বুঝতে পারলে? ওকে, তাহলে অম্লতা বেশি হলে কি হবে, অম্লতা বেশি হলে কি কি সমস্যা হবে, বা অ্যাসিডোসিস হলে কি কি সমস্যা হবে, সেটা একটু আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো। এক নম্বর ক্লান্তি। এরপর প্রথমেই হচ্ছে ক্লান্তি, ক্লান্তি ক্লান্তি লাগবে শরীরটা, টায়ার্ড। তারপর হচ্ছে শ্বাসকষ্ট হবে, এবং তিন নম্বর হচ্ছে মাথা ঘোরা। এই সমস্যাগুলো কিন্তু হবে যদি শরীরে অম্লতা বা অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে। দু নম্বর হচ্ছে ক্ষারতা বেশি, অ্যালকোলোসিস। অর্থাৎ ক্ষারতা বেশি হয়ে গেলে কি কি সমস্যা হবে, না বমি, পেশিতে খিঁচুনি, দুর্বলতা, এই সমস্যাগুলো কিন্তু হবে যদি শরীরে ক্ষারের পরিমাণ বেশি হয়ে যায়। তাছাড়াও শরীরে নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বুঝতে পারলাম, যদি ভারসাম্য নষ্ট হয়ে যায় অম্ল ক্ষারে, তাহলে এত কিছু কিন্তু সমস্যা হবে। নেক্সট দেখি, সুস্থ থাকার উপায় কি। সুস্থ থাকার উপায় কি, উপায় বলছে, সুস্থ থাকার উপায় এক নম্বর বলছে সুষম খাদ্য গ্রহণ, অর্থাৎ পরিমিত, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। খাবার কম খেলেও হবে না, খাবার বেশি খেলেও হবে না। পর্যাপ্ত জল পান, ঠিক আছে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তিন নম্বর হচ্ছে ফল ও শাকসবজি খাওয়া, তাহলে এইগুলো কিন্তু খেতে হবে, ফল শাকসবজি গুলো খেতে হবে, তাহলে কিন্তু অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকবে মানব দেহে। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে, চার নম্বর হচ্ছে আমি বলে দিচ্ছি মুখে, অতিরিক্ত জাঙ্ক ফুড এড়ানো। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো, সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, বেশি পরিমাণে খেলে হবে না, মন হলে কম খেতে হবে। বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে এখানে সুস্থ থাকার উপায়গুলি
একবার দেখে নাও আরেকবার। সুষম খাদ্য গ্রহণ মানে ভালো খাবার খেতে হবে, পর্যাপ্ত জল পান করতে হবে, ফল ও শাকসবজি খেতে হবে, এবং অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড যেগুলো সেগুলোকে এড়াতে হবে, এড়িয়ে যেতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে একবার আমরা দেখে নিই কি কি শিখলাম, একটু রিভাইজ করে নিই। এক নম্বর হচ্ছে অম্ল ও ক্ষার কি সেটা জানলাম। দু নম্বর হচ্ছে পিএইচ স্কেল সম্পর্কে জানলাম। তিন নম্বর হচ্ছে অম্লের মানবদেহে যে অম্লের ভূমিকা, অ্যাসিডের ভূমিকা সেটা সম্বন্ধে জানলাম। চার নম্বর জানলাম মানবদেহে ক্ষারের ভূমিকা কি সেটা সম্বন্ধে জানলাম। পাঁচ নম্বর হচ্ছে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষার উপায় জানলাম। তিনটে ব্যবস্থা, বাফার ব্যবস্থা, ফুসফুস এবং বৃক্ক বা কিডনি, জানলাম এটা। ছ নম্বর জানলাম ভারসাম্য নষ্ট হলে কি হয় সেটা জানলাম। সাত নম্বর জানলাম যে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখার উপায় কি বা সুস্থ থাকার উপায় কি সেটা সম্পর্কে আমরা কিন্তু আজকে ক্লাসে জানতে পারলাম। এরপর এই যে আমরা এগুলো জানলাম, এইগুলো সম্পর্কে আশা করছি তোমরা ভালোভাবে ক্লাসটা করলে এবং বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এতটা অবধি, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে কি আছে, যেখানে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে যার উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে। চলো দেখি নিই তাহলে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে তোমাদের জন্য কি প্রশ্ন আমি রেখেছি আজকে। ওকে, দেখো কি রয়েছে লেখা এখানে, মানব দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য। তাহলে আজকের টপিকে এখানে লেখা আছে, আজকের টপিকের ভেতর থেকে এখানে প্রশ্ন দেওয়া আছে, যেগুলো উত্তর কিন্তু তোমরা দিতে পারবে যদি তোমরা ক্লাসটা ভালোভাবে শুনে থাকো। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। দেখো, তোমাদের জন্য প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মানব রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড? অপশন এ 7.0, অপশন বি 7.35 টু 7.45। দেখি বলার চেষ্টা করো উত্তরটা, বলো দেখি কি হবে উত্তর। তো উত্তর হবে মানব রক্তের স্বাভাবিক পিএইচ মান হলো অপশন বি 7.35 টু 7.45। ওকে, দেখি ঠিক হচ্ছে না ভুল। দেখো, একদম সঠিক, ঠিক। দেখি পরের প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য। পরের প্রশ্ন রয়েছে পাকস্থলীতে কোন অম্ল থাকে? হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশ্নটা আবার বলছি শোনো, পাকস্থলীতে কোন অম্ল থাকে? হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। উত্তরটা একটু বলার চেষ্টা করো যে অপশন এ হবে না উত্তর অপশন বি হবে। তো এই দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অম্ল থাকে। উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, দেখে নিয়ে একটু ঠিক হলো না ভুল। দেখো, একদম সঠিক, ঠিক, কারেক্ট। এরপর আমরা তিন নম্বর প্রশ্ন দেখে নিই। তিন নম্বর প্রশ্ন রয়েছে কোনটি ক্ষারের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেস? অপশন এ NaHCO3, অপশন বি CO2। কোনটি ক্ষারের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেস? অপশন এ NaHCO3, অপশন বি CO2। কোনটা একটি ক্ষারের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন এ NaHCO3, যার পুরো নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। দেখি উত্তর ঠিক হলো না ভুল। একদমই ঠিক। নেক্সট প্রশ্ন দেখে নিই তোমাদের জন্য কি রয়েছে। চার নম্বর প্রশ্ন, পিএইচ মান
সাতের কম হলে দ্রবণটি কেমন হয়? ইফ পিএইচ ভ্যালু ইজ লেস দ্যান 7 দ্য সলিউশন ইজ ড্যাশ। অপশন এ ক্ষারকীয়, অপশন বি অম্লীয়। বলো তো কি হবে? দ্রবণটা কি ক্ষারকীয় হবে না অম্লীয় হবে? পিএইচ মান সাতের কম হলে দ্রবণটি কেমন হয়? উত্তর হচ্ছে অপশন বি অম্লীয়, অ্যাসিডিক। একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন, মানবদেহে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষায় কোনটি সাহায্য করে না? কোনটি সাহায্য করে না? ভালো করে বুঝবে। হুইচ ডাজ নট হেল্প ইন মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি ফুসফুস। তো উত্তর হচ্ছে অপশন এ হৃৎপিণ্ড, হার্ট। ঠিক আছে, দেখি। একদম ঠিক। ওকে। 6 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। রক্তে অতিরিক্ত অম্লতা হলে কি বলা হয়? এক্সেস অ্যাসিড ইন ব্লাড ইজ কল্ড ড্যাশ। আলকালোসিস, অপশন বি অ্যাসিডোসিস। অপশন এ আলকালোসিস, অপশন বি অ্যাসিডোসিস। কি বলা হয় যদি অম্ল বেশি হয়ে যায়? অম্ল বেশি হয়ে গেলে সেটাকে বলা হয় অ্যাসিডোসিস। অ্যাসিড সেখান থেকেই অম্লতা, অ্যাসিডোসিস। দেখি ঠিক না ভুল? একদম ঠিক। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, অতিরিক্ত ক্ষারীয় অবস্থাকে কি বলে? এক্সেস বেস কন্ডিশন ইজ নোন অ্যাজ ড্যাশ। অপশন এ অ্যাসিডোসিস, অপশন বি অ্যালকালোসিস। অ্যালকালোসিস। বলো তো কি অপশন এ নাকি অপশন বি? তো এর উত্তর হচ্ছে অপশন বি অ্যালকালোসিস। অতিরিক্ত ক্ষারীয় অবস্থা হয়ে গেলে সেটাকে বলছে অ্যালকালোসিস। কারেক্ট, একদম ঠিক। নেক্সট কোশ্চেন দেখে নি কি রয়েছে তোমাদের জন্য। 8 নম্বর শেষ প্রশ্ন, ফুসফুস কিভাবে অম্লের পরিমাণ কমায়? হাউ ডু লাংস রিডিউস অ্যাসিডিটি? অপশন এ কার্বন ডাই অক্সাইড বের করে, অপশন বি অক্সিজেন গ্রহণ করে। বলো তো ফুসফুস কিভাবে অম্লের পরিমাণ কমায়? অপশন এ নাকি অপশন বি? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের করে। রাইট। ওকে, দেখি ঠিক না ভুল? একদম ঠিক। দেখো, তোমরা 8টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। ঠিক আছে, গেম কমপ্লিট। 8টার মধ্যে 8টাই উত্তর ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও এখানে ঠিক দিয়েছো না ভুল। মানব রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? 7.35 টু 7.45, রাইট। পাকস্থলীতে কোন অম্ল থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 নম্বর, কোনটি ক্ষারের উদাহরণ? NaHCO3। এটাও ঠিক। 4 নম্বর দেখায় পিএইচ মান 7 এর কম হলে দ্রবণটি কেমন হয়? অম্লীয়। ঠিক আছে, এটাও ঠিক। 5 নম্বর, মানব দেহে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষায় কোনটি সাহায্য করে না? হৃৎপিণ্ড, হার্ট। এটাও ঠিক। পরেরটা হচ্ছে 6 নম্বর, রক্তে অতিরিক্ত অম্লতা হলে কি বলা হয়? অ্যাসিডোসিস। এটাও ঠিক। অতিরিক্ত ক্ষারীয় অবস্থাকে কি বলে? অ্যালকালোসিস। এবং 8 নম্বর, ফুসফুস কিভাবে অম্লের পরিমাণ কমায়? কার্বন ডাই অক্সাইড বের করে। তো 8টাই ঠিক। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটা অবধি। ঠিক আছে, চলো তাহলে। আজ যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত।